এরশাদ সাহেবকে সবাই পছন্দ করে। যদিও যে কথাটা আপনি শুরুতে বলেছেন যে রাষ্ট্রধর্ম ইসলামের যে বিষয়টা, সেটা অবশ্যই আমাদের ভিতরে একটা কষ্ট আছে, কিন্তু কষ্ট থাকলেও তিনি যেটা হিন্দু কল্যাণ ট্রাস্ট যিনি আমাদের করেছেন, আমাদের যে ছুটি জন্মাষ্টমীর ছুটি সেটা করেছেন। কিন্তু অন্যান্য সরকারকে তো আমরা আমাদের ভোটেই তারা নির্বাচিত হওয়ার পরও আমরা কিন্তু সেই ধরনের আশারূপ কোনো কিছু তাদের কাছ থেকে আমরা পাই না। কিন্তু এখনও আমরা যেটা দেখি বর্তমান সময়ে যে সরকারের বিভিন্ন আমলাগুলো, সেগুলোও কিন্তু আমরা দেখি এটা কিন্তু সেই এরশাদ সাহেবের সময়েই কিন্তু তারা নিয়োগপ্রাপ্ত। বর্তমান সময়ে কিন্তু সেইভাবে তারা সচিব বা ওই ধরনের কোনো অন্য সরকার, বিশেষ করে বিএনপি গভর্নমেন্ট তো সেটা করে নাই। আওয়ামী সরকারের কাছেও আমাদের যেটা প্রত্যাশা, আমি নিজেও ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, আমাদের যে আশা আকাঙ্ক্ষা যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু সেটা আমরা বাস্তবায়ন হয় না। এখন কিন্তু বিভিন্ন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় আমরা যারা আছি, আজকে যেভাবে বিএনপির কাছেও আমরা যেতে পারছি না, আবার আমলিগ করার পরও বিভিন্নভাবে যে আমাদের যে প্রকৃতপক্ষে যে প্রত্যাশা, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন কিন্তু আমরা আমলিগ থেকে পাইনি। এই জন্য মানুষ মনে করে যে হয়তো জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে এবং জাতীয় পার্টি যদি শক্তিশালী হয়, তাহলে হয়তো এই সংখ্যালঘু সম্প্রদায় আমরা যারা আছি তারা ভালো থাকতে পারবো, এবং আমরা হয়তো বা রাষ্ট্র সেই সময় আমরা ছোট ছিলাম, হয়তো সেই সময় আমাদের ইচ্ছাতে আমাদের সেই শাসন হয়তো বা আমরা ভালোভাবে দেখি নাই, কিন্তু আমরা আমাদের পূর্ব যারা আছে, আমাদের যারা অভিভাবক আছে, তাদের কাছে শুনেছি এই একটা রাস্তা দিয়ে গেলে বলে যে এটা এরশাদের আমলে করা, একটা বড় ব্রিজ করলে দেখা যায় যে এটা এরশাদের আমলে করা। আমি সেদিনকে গিয়েছি হলো আপনার কক্সবাজারের মহেশখালী, সেখানেও শুনলাম যে বড় ব্রিজ সেটাও কিন্তু এরশাদের আমলে করা। আসলে দেখা যায় যে বড় বড় কর্মকাণ্ডগুলো কিন্তু এরশাদের আমলে হয়েছে। এখনো বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়ন হলেও আমি একটা চেতন ভগবতের একটা বইতে পড়েছিলাম যে তোমার বিশাল বড় বড় হেলিকপ্টার আছে, তোমার বিমান আছে, হেলিকপ্টার আছে, কিন্তু তোমার মেরুদণ্ড ব্যথা, তো মেরুদণ্ড ব্যথা হলে তো তুমি বসতে পারবে না, বিমানেও বসতে পারবে না। তো আমাদের সমস্যা হচ্ছে যে উন্নয়ন হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো উন্নয়ন হচ্ছে না, সংখ্যালঘু সম্প্রদায়ের কথা কেউ কিন্তু চিন্তা করছে না। আমরা মনে করি যদি জাতীয় পার্টি ক্ষমতায় আসে, আমাদের ইরশাদ সাহেব যদি বলেছিলেন যে যদি জাতীয় পার্টি ক্ষমতায় আসে এবং ক্ষমতার অংশীদারিত্ব হয়, অন্তপক্ষে সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা যেটা সংরক্ষিত আসনের কথা বলেছিলাম, উনি কিন্তু মরার কিছুদিন আগেও উনি কিন্তু এই দাবিগুলো উত্থাপন করে গেছে। যেহেতু আপনি এখন সংসদের একটা বিরোধী দলীয় নেতা হিসেবে আপনি আছেন, আপনি শুধু জাতীয় পার্টির না, সারা বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষের আপনি অভিভাবক, এবং সংখ্যালঘু সম্প্রদায় আমরা মনে করি যে আপনি আমাদের অভিভাবক হিসেবে আমাদের যে দাবিগুলো আছে, আজকে আমরা মনে করি যে সংরক্ষিত আসন হয়, আজকে যদি নারীদের জন্য যদি কোটা থাকতে পারে, আজকে সংখ্যালঘুরাও কিন্তু বিভিন্ন জায়গায় পিছিয়ে আছে, আজকে তাদের মঠ মন্দির থেকে শ্মশান বিভিন্ন জায়গায় দখল হচ্ছে, আমরা সঠিকভাবে ন্যায় বিচার পাচ্ছি না। আজকে ডিজিটাল নিরাপত্তা আইন করে আপনি দেখেছেন, আপনি কালকে একটা মানববন্ধন করেছেন, দেখেছেন সেখানে নজরুল ইসলামের পক্ষে আমরা দেখেছি জাতীয় পার্টি মানববন্ধন করেছে। আজকে বাংলাদেশে বাক স্বাধীনতা নাই, আজকে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে, বিশেষ করে সংখ্যালঘু ছেলেমেয়েদেরকে টার্গেট করে করে তাদেরকে আজকে বছর পরে বছর সেখানে জেল খাটানো হচ্ছে। আমরা অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইন চাই, কিন্তু সেটা সংশোধন করা হোক। যদি কেউ কোনো একটা পোস্ট করে, সেটা তদন্ত সাপেক্ষে যদি সে দোষী সাব্যস্ত হয়, তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করবে, এবং বাংলাদেশের পরিচালিত আইনে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই, সেটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু আজকে বিভিন্ন জায়গায় সাল্লা থেকে শুরু করে নাসিরনগর, রামু, আজকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে একটা নির্যাতন হলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই ধরনের কোনো বিবৃতি পাই নাই, এবং সেটা আমরা দেখি না। আমরা যখন জাতীয় সংসদ নির্বাচনে সরস্বতী পূজার সময় নির্বাচনের তারিখ ধার্য করেছিল, আমরা আপনার কাছে আসার সাথে সাথে আপনি বলেছিলেন আমি এটা দেখবো, এবং নির্বাচন কমিশন থেকে সব জায়গায় আমরা এটা ক্ষেত্রে জানাবো, এবং আপনি জানেন সেটা আমরা দক্ষতার সাথে এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু সেই জায়গায় ক্ষমতা অর্জন করেছি। সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এই যে আপনি আমাদেরকে যে ভালোবাসেন, এই ভালোবাসার জন্য আমরা আপনাকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনার কাছে আমরা এসেছিলাম বাগেরহাট স্যারের নির্বাচনের বিষয় নিয়ে, আপনি সাথে সাথে আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক সাধারণ মিশ্রকে সেখানে আপনি মনোনয়ন দিয়েছিলেন, এবং আমরা শেষ পর্যন্ত ওই বাগেরহাট স্যারের আজ পর্যন্ত জাতীয় পার্টি যারা প্রার্থী ছিল কেউ শেষ পর্যন্ত মাঠে থাকতে পারে নাই। আমাদের সাধারণ মিশ্র কিন্তু শেষ পর্যন্ত সেখানে লড়াই করে আপনার সম্মান এবং আজকে সারা বাংলাদেশে যে সুগঠিত একটি সংগঠন, এবং আপনাদের যদি সহায়তা দিয়ে আমরা আসতে পারি, আপনার সাথে যদি আমাদের পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি পায়, এবং আপনি যদি আমাদের এই দাবিগুলো আজকে যদি আপনি সংসদে তুলে ধরতে পারেন, আমরা কথা দিতে পারি আগামী নির্বাচনে বাংলাদেশ হিন্দু পরিষদ এবং 2 কোটি হিন্দু সম্প্রদায় আপনাদের পাশে থেকে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জাতীয় সংসদে আমাদের কথা এবং জনগণের কথা তুলে ধরতে পারেন। সেই জন্য আমরা ই করবো, যে যখন আদান হচ্ছে আমরা আদানের পরে
আজকে যে এই করোনাকালীন সময় যেখানে মানুষ ঘর থেকে বের হয় না, উনি আমাদেরকে ভালোবাসা দিলেই উনি করোনা আক্রান্ত হওয়ার পরেও আজকে আমাদেরকে এরকম, তারপরেও উনি চেয়েছে আরও বেশি লোক আসুক, কিন্তু আমরা যেহেতু করোনাকালীন সময় এই যে আমাদের যে তিনি আমাদেরকে যে ভালোবাসেন এটাই তার বহিঃপ্রকাশ। এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছে উপজেলা অ্যাসোসিয়েশনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভূঁইয়া, উপজেলা আছেন সৈয়দ ইফতেখার হাসান, সাবেক ছাত্র নেতা এবং বর্তমান সময়ের সাংগঠনিক সম্পাদক জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি, উপস্থিত আছেন মঞ্জুর ইসলাম সম্পাদক মণ্ডলীর সদস্য, আর আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক সাধন মিশ্র। আপনারা জানেন যদি জাতীয় পার্টি থেকে বাগেরহাট চারে, এবং সেখানে কিন্তু আপনারা জানেন যে আমাদের পরে হুমকি ছিল, আমাদেরকে বাতিল করা হয়েছিল মনোনয়ন, সেই সব জায়গায়ও বিভিন্ন সময় আমাদেরকে লোক লালসাও দেখানো হয়েছিল। সেই সব জায়গায় আমরা তোয়াক্কা না করে আমাদের একটাই কথা ছিল, আমরা ভোট একটা পেলেও আমরা জিএম কাদেরের সম্মানকে আমরা নষ্ট করবো না, শেষ পর্যন্ত আমরা অস্তিত্বের লড়াই ছিলাম। সেই সুযোগ্য সাধারণ সম্পাদক সাধন মিশ্র মহোদয় আমাদের মাঝে বসে আছেন, ঢাকা বারের সুনামধন্য আইনজীবী এবং ভয়েস অফ লয়ার্সের সাধারণ সম্পাদক আমার প্রিয় বন্ধু অ্যাডভোকেট সঞ্জয় কুমার দুর্জয়। এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সাথে অন্যতম পৃষ্ঠপোষক আমাদের হীরেন্দা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ যুব পরিষদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক। উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক বাসুদেব গুহ। আমাদের মাঝে উপস্থিত আছেন যুব বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা দেবাশিস সাহা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু পরিষদের সেন্ট্রাল কমিটির যুব সাধারণ সম্পাদক আমাদের লিখুদা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ যুব পরিষদের সম্মানিত সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র গোপাল কর্মকার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সহসভাপতি মনীষ বালা এবং ঢাকা জেলার শ্যামল। আমাদের উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ হিন্দু পরিষদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার উত্তম সাহা। আমাদের মাঝে উপস্থিত আছেন শুভ জনি, আমাদের মৌলভীবাজার জেলার সভাপতি শুভ, আমাদের বাংলাদেশ হিন্দু পরিষদের সহ সম্পাদক হরিনাথ সূত্রধার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মহানগর কমিটির অন্যতম চিন্তা এবং আমাদের বাংলাদেশ হিন্দু পরিষদের সেন্ট্রাল কমিটির সহ সভাপতি বিপুল বার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক আনন্দ দত্ত এবং বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্র কমিটির সহসভাপতি উৎপল দাস এবং শিক্ষক। আমাদের উপস্থিত আমাদের বাংলাদেশ হিন্দু পরিষদের অন্যতম কোষাধ্যক্ষ এবং আমাদের সকলের প্রিয় অমিত দত্ত। আমাদের উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ সহ এখানে উপস্থিত আছেন আমাদের ছাত্র এবং যুব পরিষদের নিলয় বা আমাদের যারা এখানে আছেন সবাইকে আজকের এই মিন্টু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাজাবতের অভিভাবককে। আমরা শুধু এতটুকু চাই আপনার কাছে যে আমাদের যে কথা আমরা সবসময় যে প্রবাদ বলি যে দিক্ত আমি শূন্য আমি দেবার কিছু নাই, ভালোবাসা আছে আমার দিয়ে গেলাম। আমাদের পক্ষ থেকে আমাদের দুই কোটি সোনালী সম্প্রদায়ের পক্ষ থেকে আপনার প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এখন সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের হিন্দু আইনজীবী পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক বাসুদেব মৌলিক। খুবই সংক্ষেপে একসাথে দিয়ে তারপরে এবং আমাদের হিন্দু পরিষদে আমি স্যারকে শুধু একটা কথাই বলবো, যেহেতু পরে আর নামাজের ব্যবস্থা আছে, স্যার চলে যাবে ব্যস্ত আছেন স্যার। স্যারকে বলবো স্যার আমরা হিন্দুরা পদে পদে স্যার একমাত্র জাতীয় পার্টির আমলে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল তখনই আমরা ভালো ছিলাম। প্রকৃতপক্ষে এখন আমরা যাদেরকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় এনেছি তারা কিন্তু স্যার আমাদের সেই স্বার্থ অধিকার সঠিকভাবে বজায় রাখতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজ স্যার আপনার বাসায় দাঁড়িয়ে আমি 2 কোটি হিন্দুর পক্ষ থেকে স্যার এ কথা বলতে পারি, জাতীয় পার্টি যদি আবারও ক্ষমতায় আসে আমরা মনে হয় ভালো থাকবো। আর আমাদের যে দাবি দাবা আছে স্যার, আমরা সংখ্যালঘু নই, আমরা বাংলাদেশের নাগরিক। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষরা সমহারে যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে এই দেশের জন্য। এই দেশটা আমরা যেভাবে কামনা করেছিলাম সেভাবে পাইনি স্যার। স্যার আজকে আপনার কাছে আমরা যুক্ত আহ্বান রাখবো এই হিন্দু সম্প্রদায় যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, আমাদের মঠ মন্দির আমাদের যে হিন্দু সম্পত্তি, এই যে সম্পত্তিগুলো যেন বেহাত না হয়, নষ্ট না হয়ে যায়, এই দাবি রেখে এবং সংসদে যাতে আমরা আমাদের প্রতিনিধিত্ব
থাকতে পারে সেজন্য সংরক্ষিত মন্ত্রণালয় এবং আমাদের যে এই হিন্দু বা অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় এটা যেন গঠন হয় এবং আমরা সংস্কৃত আসন যাতে পাই স্যার, এটা আপনার কাছে আমরা সেই দাবি রেখে যাতে আমরা ভালো থাকতে পারি সেই প্রত্যাশা রেখে জাতীয় পার্টি যাতে ক্ষমতায় আসতে পারে সেই কামনা করে আমি আবার সবাইকে আমার নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আইনজীবী পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু পরিষদের আইন বিষয়ক সম্পাদক মাসুদ বউকে এ পর্যায়ে বক্তব্য সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মঞ্জুরুল ইসলাম সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য জাতীয় সংক্ষেপে আমাদের দরকার নাই। আমাদের পক্ষ থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা এখানে আসছেন, এই জন্য আমি যুব বিষয়ক সম্পাদক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি আমার পক্ষ থেকে এবং জাতীয় পার্টির পক্ষ থেকে উত্তরাবাসীর পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ হিন্দু পরিষদের বাংলাদেশ হিন্দু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং যুব বিষয়ক সম্পাদক দেবাশিস সাহা সংক্ষেপে। নমস্কার। আজকের এই কথায় উপস্থিত আছেন আমাদের মান্যবর জনবন্ধু ডাইরেক্টর জয়মঙ্গল চট্টগ্রাম এবং আমাদের বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সহ আমাদের যারা সহকর্মী আছেন সবাই। আসলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এদেশের অনেক ভূমিকা আছে, যেটা আমরা ঠিক জাতীয় পার্টির মধ্যে বলতে চাই যে এগুলো প্রকাশিত আমরা করতে পারি না। জাতীয় পার্টি যে কাজ করেছে তা যদি সত্যিকার অর্থে প্রকাশিত হইতো, মেলে ধরা হইতো, বাংলাদেশে আর কোনো পার্টি থাকছে না। আমি গতকালকে একটা স্টাডি করতে দেখলাম যে আমাদের এসএসআইয়ের যে ভূমিকা এবং একজন সফল এবং শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক বলতে হয় তাহলে এসএসআইটি বলতে হবে। কেননা আমরা সেই 82 সালে ওনার যে 81 সালে ওনার যে চিন্তা, ওনার যে দূরদর্শিতা চিন্তা ছিল, এখনো আজকেও এই সরকাররা এই চিন্তাগুলো করতে পারে নাই। আজকেও সেই উপজেলা পরিষদকে সৃষ্টি করা শুরু করে 42টা মহকুমা করা, স্বাস্থ্য খাতে, চিকিৎসা খাতে, শিক্ষা খাতে যে আমরা কলেজ জাতীয়করণ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো হল সিস্টেমকরণ এবং যে প্রাদেশিক সরকারের যে আপনাদের যে সাংগঠনিক কাঠামো, এই বিষয়গুলো অত্যন্ত মনোমুগ্ধকর এবং সমোপযোগী। বাট এই চিন্তাগুলো এখনো সরকার যারা আছেন তারা চিন্তা করতে পারতেছেন না। সেই সময়কালে একটা এগুলো চিন্তা করে হয়ে গেছেন। আমি মনে করি ওনার মতো এত দূরদর্শী সফল রাষ্ট্রনায়ক পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ আছে। ঠিক সেইভাবে বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের যে অবদান সেটা আসলে আমরা প্রকাশ করতে পারি না। বাংলাদেশের 1971 সালে যে স্বাধীনতা হয়েছে সেখানে বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের কোনো আন্দোলন নাই, কোনো আলোচনায় কোনো মুক্তিযুদ্ধ বিরোধী কেউ নাই, বরং একত্রিতভাবে হিন্দুদের অত্যাচারী করা হয়েছে। এবং আজকে চিন্তা করি যে পার্শ্ববর্তী ভারত বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে তারা গিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে, সব কিছু করে বাংলাদেশের যুদ্ধ করেছে, সেই আস্থা কিন্তু হিন্দুরাই দিয়েছে। আজকে বাংলাদেশের শিক্ষাখাত বলতে গেলে এই বাংলাদেশের যতগুলো প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান সব হিন্দুদের দেওয়া দান করার জমি। আজকে যতগুলো কলেজ দেখতে যাই দেশের বিভিন্ন জেলায়, উপজেলায় স্বনামধন্য কোনো কলেজ পাই, কোনো প্রতিষ্ঠান পাই, কোনো লাইব্রেরি পাই, কোনো শিক্ষা সব কিছুতেই দান হিন্দুদের। ইভেন বিভিন্ন জেলা পর্যন্ত দান করে গেছে হিন্দু সম্প্রদায়ের। তো আমি মনে করি এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, এখন থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমরা এই আধুনিক যারা যুব সমাজে আমরা আছি তারা অবশ্যই আমরা এগুলো পাঠ করছি, জানতেছি। আমি মনে করি বাংলাদেশ হিন্দু পরিষদ এবং জাতীয় পার্টি এই দুই শক্তিতে আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি। অবশ্যই আমরা আগামীতে একটা দারুণ একটা সরকার বা পর্যায়ে আমরা আসতে পারি। এই বিষয়গুলো রাখছি তাদের কাছে আমার একটাই আহ্বান, বাংলাদেশ হিন্দু পরিষদ গত কয়েক বছর ধরে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের একটা সুসংগঠিত করার চেষ্টা করছে এবং আমাদের প্রায় 24 জেলাতে আমাদের কার্যক্রম রয়েছে এবং আমাদের বিভিন্ন উপজেলা পর্যন্ত আমাদের সাংগঠনিক সফল বিস্তার হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য হিন্দু পরিষদ একটি অন্যরকম একটা সংগঠন এবং আমরা চিন্তা করছিলাম যে রাজনীতিভাবে আমরা আগামো, কারণ রাজনীতিক তাৎপর্য আসলে আমরা কিছুই করতে পারছি না। আমাদের বারবারই বিভিন্ন সরকার
কোথাও এগুলো হয় না। আজকে আমরা ফিলিস্তিনের কথা বলছি, ইসরায়েলের কথা বলছি, কিন্তু বাড়ির পাশে যে সাল্লায় এত লোক করছে তাদের নিয়ে কোনো কথা বলতে পারছি না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের এই বিষয়গুলো করা উচিত। কেননা আজকে যদি হিন্দু সম্প্রদায় এই দেশে না থাকে তো সবচেয়ে বেশি কষ্ট হবে মুসলিম সম্প্রদায়ের। কেননা আজকে যদি কোনো মুসলিমকে বলা হয় তা পাকিস্তানে যান, আপনি ইরানে যান, আপনি আফগানিস্তানে যান, আপনি সৌদি আরবে যান, তারা বলেন যাবো না। কেননা ওখানে তারা নিরাপদ নয়। বরং যেখানে হিন্দু মুসলিম অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধ যদি থাকে, আজকে প্রকৃতিতে কাক, আমরা যদি ধরি যে কাক কোনো উপকারে বান্ধি না, কাক যদি পৃথিবীতে না থাকে তাহলে ময়লাগুলো কেউ নিবে না। আমি মনে করি প্রকৃতিতে সব কিছু বিরাজমান থাকাটা দরকার। ঠিক এভাবেই বাংলাদেশ যেরকম ধর্মনিরপেক্ষভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে একটা সাম্প্রদায়িক বন্ধনে একটা বেড়ে উঠেছিল, ঠিক আমরা সেই পরিবেশটা আবার চাই। সর্বোপরি হবে আমার স্যারের কাছে একটা আবেদন, স্যার আমরা এদেশে থাকতে চাই, বাঁচতে চাই, আমাদের জীবিকা পালন করতে চাই, সুরক্ষা চাই। আমাদেরকে আপনারা সংখ্যালঘু সুরক্ষা আমাদের টাইম পাচ্ছে, আমাদেরকে আমরা এই শিক্ষার জন্য একটা পরিবেশ সৃষ্টি করবেন। এছাড়া আমাদের আর কিছু চাওয়া নেই স্যার। এইটুকু আশীর্বাদ রাখে আপনাকে ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের যে দাবি স্যার বলেছেন সেটা হলো আমরা চাচ্ছি যে সংরক্ষিত আসন এবং সুরক্ষায় আমাদের এই দুইটা দাবি হলে অন্তপক্ষে এদেশের সংখ্যালঘু সম্প্রদায় অনেক মাথা ইস্যু করে বাঁচবে। সংক্ষেপে 1 মিনিট বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের হিন্দু আইনজীবী পরিষদের নির্বাহী সভাপতি এবং গতকাল আয়োজিত এই মহতী সভার সম্মানিত প্রধান অতিথি, যার কথা শোনার জন্য আমরা দূর থেকে চলে আসছি। আজকে আমাদের বক্তব্য কিছু নেই, আমরা স্যারের কাছ থেকে আমরা শুনবো এবং আমরা তার সাথে মত বিনিময় করবো, এই উদ্দেশ্যে আমরা এখানে আসা। তো তারপরও আমাকে যে স্কিম দেওয়া হয়েছে সেজন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র আমার বন্ধু অ্যাডভোকেট সুমন রায়। আমি স্যারকে একটা কথাই বলতে চাই যে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা অন্য কোনো কিছু চাই, চাল ডাল আলু পেঁয়াজ এইসব আমরা কোনো কিছু চাই, আমরা শুধু একটু সুরক্ষা চাই। আমরা যেসব মামলাগুলি নিয়ে লড়তেছি ইদানিংকালে হয়তো আপনারা জানেন না যে আমরা কত অত্যাচার নিপীড়নের মধ্যে আছি, সেটা অনেকেই বুঝতে পারতেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলাগুলি হয়েছে, আমার সাথে আমার প্রতিবেশী কারোর সাথে কন্ট্রাডিকশন থাকতে পারে, এই কন্ট্রাডিকশনের রেস করে এটাকে ধর্মীয় একটা ইস্যু তৈরি করে আমার নামে একটা ডিজিটাল নিরাপত্তা আইনে একটা মামলা করে দিল। এই মামলার জামিন নিতে সে 1-1.5 বছর 2 বছর পরে আমি মামলার জামিন পাবো, এরপরে হচ্ছে বিচারের ব্যাপার। আমার বন্ধু যেটা বলেছিল যে এই বিষয়গুলো হয়তো আপনারা জানেন না, যে আমাদের এই জায়গাটা স্পষ্ট করতে হবে। আমরা প্রত্যেক ধর্মকে বিশ্বাস করি, প্রত্যেক ধর্মীয় অনুভূতিকে আমরা সম্মান প্রদর্শন করি, আমরা সহ অবস্থানে থাকতে চাই। এখানে একটা এলিগেশন তৈরি হয়ে গেলেই এটা তদন্ত ছাড়া একটা লোক বছরের পর বছর সে জেলখানায় থাকবে, সে জামিন পাবে না। এটা কেমন তার সভ্যতা? আমরা কোন দেশে আছি? আমরা যারা আইন পেশার সাথে আছি সকল থেকে আমরা জানি যে এখন এই অবস্থায় চলে গেছে। আমার কয়েকটা ক্লায়েন্ট তারা 1 বছরের উপরে হয়ে গেছে, সে তার কমপ্লেন হচ্ছে তার বাচ্চা মোবাইল নিয়ে খেলতে গিয়ে একটা পোস্ট শেয়ার হয়ে গেছে। এই পোস্ট শেয়ার হওয়ার দায়ে সে আজকে 1 বছর হয়ে গেছে। তার এই মামলা থেকে আমরা হাইকোর্ট থেকে 2বার জামিন চাইলাম, সেখান থেকে রিজেক্ট করেছে, তাকে জামিন দেওয়া হয়নি। অথচ দেখবেন সেখানে চার্জশিট এখন আসে না। এই বিষয়গুলি একটু আপনারা একটু দেখবেন এবং সরকারের সাথে যদি আপনাদের সুযোগ হয় আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু স্পষ্ট তাদের সাথে আলোচনা করবেন। এই অবশেষে আমি এই কথা এর পরিপ্রেক্ষিতে আমি আমার সর্বোচ্চ বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের সম্পাদক আমাদের সম্প্রদায় বাঙালির মুদি, তার নেতৃত্বে সারা বাংলাদেশের যে সম্প্রদায় উজ্জীবিত এবং যেখানে অত্যাচার, যেখানে নির্যাতন, সেখানে আমরা প্রতিবাদ করে তুলছি। বাগেরহাট চাইলে যিনি তাদের সংসদ নির্বাচন করেছিলেন আমাদের সেই রাজনীতি নেতা সাধন কুমার মিশ্র। সংক্ষেপ আজকে বাংলাদেশ হিন্দু পরিষদের পক্ষ থেকে স্যারের সাথে আগে যোগাযোগ একটা
শুভেচ্ছা বিনিময়ের কথা ছিল, কিন্তু স্যার ওই সময় ব্যস্ত ছিলেন, এই জন্য আমি তাদেরকে বলেছি যে আমরা পরেই করি। যাই হোক, স্যার আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে যে কথাটা আমাদের অ্যাডভোকেট জয় যেটা বলেন যে এই প্রতিনিয়ত সম্পদ দখল হচ্ছে, মামলা আসছে, সম্পদ দখল হয়ে যাচ্ছে, হত্যা করা হচ্ছে, হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আমি যেটা জানি, আমি যতটুকু জানি, আমি জাতীয় পার্টি শাসন আমল করতেছি। আমার জানা মতে হিন্দুদের উপর জাতীয় পার্টি শাসন আমলে এই ধরনের নির্যাতন হয়নি, এবং আমার বিশ্বাস আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ থাকবেন, বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘু সুরক্ষা থাকবেন। আজকে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, একটু আগে আমাকে গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জে তার জায়গা আছে, বাড়ি আছে, একজনে বললেন, উপস্থিত আছেন মনে হয় উনি এখানে, যে দাদা আমাদের টাকার জায়গা বিক্রি করতে পারতেছি। কেন জায়গা বিক্রি করবা কেন? হয় তোমার এখানে থাকতে হবে, নইলে জায়গা ফেলে চলে যাবে, অথবা জায়গা টাকার জায়গা পয়সায় দিয়ে দেবে। এই ধরনের কথা শুধু একটি জেলার না, বিভিন্ন জেলার। আমি যেটা দেখেছি যে আমাদের আমার জানা মতে জাতীয় পার্টি সাংসদ যেখানে যেখানে আছেন, এই সব এলাকা থেকে আমার জানা মতে এখন পর্যন্ত হিন্দু নির্যাতনের কোনো সংবাদ শুনিনি। আমার কাছে, আমি তো প্রতিনিয়তই বিভিন্ন থানায় ফোন করতে হয়, অ্যাডভোকেট সুমন কুমার ফোন করেন যে এখানে এই সমস্যা হয়েছে, ওখানে হিন্দু বাড়িতে ভাঙচুর হচ্ছে, ওখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ওখানে হিন্দু মেয়ে নিয়ে গেছে। প্রতিনিয়ত দুইটা চারটা ফোন আসে, কিন্তু এখন পর্যন্ত জাতীয় পার্টির যেখানে যেখানে সাংসদ আছেন আমার জানা মতে এইসব জায়গা থেকে এখন পর্যন্ত ফোন আসে। এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় পার্টিকে, এবং আমি গর্বিত। আর জাতীয় পার্টি শাসন আমলে যেটা দেখেছি, 88 বন্যায় যেখানে রাষ্ট্রপতি, আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি, ওনার প্রতি গোটা বাংলাদেশ সারা জীবন কৃতজ্ঞ থাকবে। 88 বন্যায় উনি বন্যা প্লাবিত এলাকায় দুস্থ মানুষের দ্বারে দ্বারে উনি ছুটে গেছেন, মাজা সমান পানির মধ্যে, কাদার মধ্যে মানুষের দ্বারে দ্বারে ছুটে গেছেন, যেটা জাতীয় পার্টির শাসনের আমলের পূর্বে কোনো রাষ্ট্রপতি এভাবে যাননি আমার জানা মতে। দ্বিতীয়ত, জাতীয় পার্টি ক্ষমতা যখন নেই তখনও আমার জানা মতে কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জনগণের দ্বারে দ্বারে যাননি, যেটা জাতীয় পার্টির রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ স্যার দিয়েছেন। প্রতিটা জনগণের দ্বারে দ্বারে তাদের দুঃখ দুর্দশার পাশে দাঁড়িয়েছিলেন। ওনার প্রতি আমার সেই কৃতজ্ঞতা, আমার সেই সম্মান, এবং এটা শুধু আমার না, গোটা বাংলাদেশের সেই কৃতজ্ঞতা আজীবন থাকবে। আমি আজকে শুক্রবার জুম্মার নামাজের দিন, স্যার নামাজ পড়তে যাবে, আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। তবে স্যারের প্রতি বাংলাদেশ হিন্দুদের পক্ষ থেকে আমাদের দাবিটা থাকবে, বাংলাদেশ হিন্দুরা যেটা এরশাদ স্যার দাবি করে গেছিলেন যে হিন্দুদের জন্য সংরক্ষিত 30টি আসন, হিন্দুদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন, এটা স্যার চলে যাওয়ার কিছুদিন আগেও এই কথাটা আমার কাছে, সেই নিউজটাও আমি স্যার দাবি করেছিলেন, এবং স্যার সেটা বলে গিয়েছিলেন যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সাধারণ মানুষ নির্যাতন হচ্ছে, এজন্য এই দায় কিন্তু সরকার এড়াতে পারে না। অতএব জাতীয় পার্টির সেই জনগণের জন্য যে সেবা, সেটা স্যার অব্যাহত রাখছেন। আমি আশা করছি যে জাতীয় পার্টি ক্ষমতায় আসার পরেও আমাদের প্রতি স্যার সেই সুদৃষ্টি থাকবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, আমি এখানেই শেষ